আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক বিতর্ক সন্ধ্যার আজকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গতিশীলতা বৃদ্ধি করে না বরং শিক্ষার মানের অবক্ষয় ঘটায়। আমরা যদি দেখি যে বর্তমান সময়ে চ্যাট জিপিটি এবং অন্যান্য যে এআই চ্যাটবট যেগুলো রয়েছে সেগুলো শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। একদিকে এগুলো শিক্ষার্থীদের জন্য তথ্য প্রাপ্তি ও শেখাকে সহজ করে তুলছে, আবার অন্যদিকে অনেকে মনে করছেন যে এই যে যে এআই টুলস গুলো রয়েছে এগুলোর ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা হারাচ্ছে এবং অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি প্রজেক্ট তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তারা তৈরি করছে বা কপি করছে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে আসলে এই এআই কি শিক্ষার্থীদের বা শিক্ষার মানের উন্নতি ঘটাচ্ছে নাকি এটা শিক্ষার মানকে আরো নিম্নগতি করে তুলছে। তো আজকে আমাদের সাথে বিতার্কিক হিসেবে উপস্থিত রয়েছেন আজাদ চৌধুরী, যিনি ডিরেক্টর জেনারেল পূর্ব অঞ্চল ডিবেটার্স কমিউনিটি অফ বাংলাদেশ। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন মনজিরা আজাদি মুনা, তিনি শিক্ষার্থী, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আমি শুরুতেই আজাদ চৌধুরীর কাছে যেতে চাচ্ছি। শুরুতেই এই যে আমাদের আজকে যে বিতর্কের বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গতিশীলতা বৃদ্ধি করে না বরং শিক্ষার মানের অবক্ষয় ঘটায়, এটির পক্ষে তার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। জি ধন্যবাদ। জি, আজকে আমাদের বিতর্কের বা চর্চার বিষয়টা আলোচনার বিষয়টা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক শিক্ষার গতিশীলতা বৃদ্ধি করে না বরং শিক্ষার মানকে অবক্ষয় করে, কমায়। এখন এখানে মূলত আমাদের আজকে বিতর্ক শুরু করে পড়বে আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে যে আমরা আজকে কি নিয়ে মূলত কথা বলছি। আজকে যদি আমরা বিতর্কের প্রস্তাবটি দেখি তাহলে এখানে তিনটা মূলত কিওয়ার্ড আছে যেগুলো আমাদের আগে বুঝতে হবে। এই তিনটা কিওয়ার্ড কি কি? তিনটার মধ্যে একটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্বিতীয় সেটা হচ্ছে শিক্ষার বুদ্ধিশীলতা বৃদ্ধি, এবং 3 নম্বর এবং সর্বশেষ সেটা হচ্ছে শিক্ষার মান কমে যাওয়া। এখন এখানে প্রথমে আমরা যদি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা কি বুঝাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমি সাধারণ কাউকে জিজ্ঞেস করি, সে আমাকে বলতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে আপনার চ্যাট জিপিটি, ডিপসিক, ওপেন এআই। বাট কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা এখানে বুঝতে যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে, যেটা এই কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মূলত এটার আমরা একটু হালকা আগে একটু ব্যাকগ্রাউন্ডে যাব। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মূলত একটা লার্নিং অ্যালগরিদম যেটা কম্পিউটারে আবিষ্কার করা হয়েছিল। লার্নিং অ্যালগরিদম এটা এমন ভাবে কাজ করে, সেটা হচ্ছে যে এটাকে যিনি মূলত প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন যে জেফ্রি হ্যাম্পটন। উনি ওনার জীবনে 50 বছর ডেডিকেট করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য, এবং উনি ওনার 50 বছরের পর উনি বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমনে কাজ করে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কারণটি কি? কারণ একটা লার্নিং অ্যালগরিদম হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত আধুনিক, এত বেশি আধুনিক যে এটা কিভাবে কাজ করে সেটা একটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। কারণ যখন একটা লার্নিং অ্যালগরিদম কোন একটা ডেটা তাকে ফিড করা হয়, সে সেই জিনিসটাকে নেওয়ার পর সে সেই জিনিসটাকে অ্যানালাইজ করে সে সেটাকে প্রসেস করে, সে সেটাকে আগে স্টোর করে তারপর সেটাকে প্রসেস করে। যখন সুযোগের অনুযায়ী তার ব্যবহার আসে তখন সেটা সে ব্যবহার করে। বাট এআই এর ক্ষেত্রে বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। সেটা যখন এআই একটা ডাটা একসেপ্ট করে তখন সে এতগুলো নিউরোলজিক্যাল কানেকশন ক্রিয়েট করে যে সেটাকে অ্যানালাইজ করা বা কাউন্ট করা একটা হিউম্যানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এমনকি এটা অনেকগুলো কম্পিউটার প্রোগ্রামস এর ক্ষেত্রেও এটা সম্ভব না বললেই চলে। তারপরে আসি শিক্ষার মান, শিক্ষার গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে। শিক্ষার গতিশীলতা বৃদ্ধি বলতে বুঝাচ্ছি এখানে এমন না যে শুধুমাত্র মানুষের শিক্ষার হার বাড়ায় দেয়া। শিক্ষার গতিশীলতা বৃদ্ধির কথা বলতে বুঝাচ্ছে যে মানুষ কত তাড়াতাড়ি মানুষ শিখতে পারে, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে না বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে না, সাধারণ মানুষের সাধারণ জ্ঞান থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার গতিটা, যেটা স্বাভাবিক গতি, সেটা বৃদ্ধির কথা চলছে। এবং আজকে বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কি পয়েন্টটা নিয়ে আমরা কাছে কথা বলবো সেটা হচ্ছে যে শিক্ষার মান কমানো বা অবক্ষয় ঘটানো। এখন শিক্ষার মান
প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় একটা আলাদা করে মান থাকে। এখানে আমরা মূলত বুঝাতে চাচ্ছি যে সেই শিক্ষার মাধ্যমে আমাদের কতটুকু বেনিফিট হবে বা মানব জাতি কতটুকু বেনিফিট হবে এবং ওভারঅল যতটুকু আমাদের ইম্প্যাক্টটা রাখবে সেই শিক্ষাটা তার ক্ষেত্রে। এখন বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচুর ব্যবহার হচ্ছে, অনেক পর্যায়ে হচ্ছে, এমনকি শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বেশি ব্যবহার হচ্ছে। এখন এটা মানুষের কার্যক্ষমতাকে সহজ করছে, উৎপাদনশীলতাকে বৃদ্ধি করছে। তবে যদি আমরা দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আস্তে আস্তে মানুষের কে রিপ্লেসই করতেছে, কিন্তু আজকে আমি ওদিকে যাবো না, আজকে আমি মূল বিষয় থাকবো, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা কেন এটা মানটাকে কমাই ফেলতেছে বা এটা ক্ষতি করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইতিহাসটা দেখি, এটা ট্রেডিশনালি এমন ভাবে আসছে যে একজন মানুষ একটা কাজ করছে, সে কাজের ফলাফল সে উপভোগ করছে, উপভোগ করে সে সেটাকে লিপিবদ্ধ করছে, পরবর্তীতে আমরা সেটা পড়েছি, পড়ে আমরা সেই জিনিস থেকে দূরে থাকি, সেই সেই জিনিসের ফলাফলের উপর নির্ভর করে আমরা সেই ফলাফলের অনুযায়ী কাজ করেছি। এখন সাধারণত এই হিসাব করে করে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মূলত যে জায়গায় সমস্যা, এটা আপনার শিক্ষা ব্যবস্থাকে, যে শিক্ষা ব্যবস্থার যে প্রক্রিয়াটা আছে, একটা ছোটবেলা থেকে একটা শিশু যে বয়স 3 থেকে 5 বছর যে যখন প্রথমে শিক্ষা ব্যবস্থায় ঢুকে এবং তার যখন শিক্ষা ব্যবস্থা থেকে বের হয় তার বয়স প্রায় 22 থেকে 23 হতে পারে, যদি আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত ধরি, আমাদের দেশে সাধারণত ওই হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা সামগ্রিক পর্যায়ে ধরা হয়, যে একটা শ্রেণীকক্ষে যদি 50 জন শিশু থাকে বা 100 জন শিশু থাকে, সে 50 জন শিশুর জন্য একটা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয়, তারা সেভাবে পড়ালেখা করে। তবে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যদি আপনি কোনোভাবে ইনফরমেশন জানতে চান, আপনার প্রাতিষ্ঠানিক পড়ালেখা হতে পারে বা সাধারণ জ্ঞানও হতে পারে, আপনি যখন সেটা তার থেকে অর্জন করার চেষ্টা করেন, তখন এটা আপনার নিডস গুলোকে, আপনার চেহারা রিফ্লেকশন গুলোকে অ্যানালাইজ করে আপনার তথ্য সেই হিসেবে প্রেজেন্ট করে। ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এটা লার্নিংটাকে পার্সোনালাইজ করে দিচ্ছে, সবকিছু আপনাকে পার্সোনালাইজ করে দিচ্ছে। এআই এর উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, এবং এই ডিপেন্ডেন্সির জন্যই আমরা যখন একটা শ্রেণীকক্ষে 50 জন ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করব, সেই পড়ালেখার সাথে আমরা খাপ খাওয়াই নিতে পারবো। এবং এআই আপনার বুদ্ধিমত্তার, যদি আমি বলি, একজন সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন হয় 1300 গ্রাম। এটা রিসেন্ট স্টাডিজ এর মাধ্যমে দেখা যাচ্ছে, রিসেন্ট স্টাডিজ করা হয়েছে NYU এ, যেটা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, তাদের টেকনোলজি ডিপার্টমেন্ট একটা স্টাডিজ বের করে, যেটা 2025 সালে আমি যদি ভুল না হয় জুলাই মাসে বের হয়েছিল। সেই স্টাডিজ অনুযায়ী দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে শিক্ষার্থীরা এআই যে সামগ্রিক ব্যবহার হচ্ছে, তার ঠিক 8 মাস আগে যে ব্যবহারটা হচ্ছিল, তার হারের পার্থক্য ছিল যে আপনার 37%। এবং সেই 37%-এর মধ্যে একজন সাধারণ শিক্ষার্থী যে হারে জ্ঞান অর্জন করতে পারতো, যে হারে তার একটা দৈনন্দিন দিন মানে 24 ঘন্টা একজন শিক্ষার্থী যে হারে জ্ঞান অর্জন করতে পারতো এবং সেটাকে প্রসেস করতে পারতো, সেটাকে কাজে লাগাতে পারতো, সেই সেটা যখন 8 মাস পর একজন সামগ্রিক হারে ব্যবহার বেড়ে গেছে, মানে 37% ব্যবহার বেড়ে গেছে, সেই সংখ্যাটা আপনার যতটুকু সে গ্রহণ করতে পারতো, সেই সংখ্যাটা তার 67% কমে গেছে। তার মানে হচ্ছে যে এটা 8 মাসের ব্যবধানে একটা শিক্ষার্থীর জ্ঞান অর্জন করার ক্ষমতা 67% কমে গেছে। এটা জাস্ট আমি আপনাকে রিয়েল লাইফ একটা একটা গবেষণা থেকে একটা ধারণা দিই। এছাড়া আরো অসংখ্য গবেষণা আছে। ধন্যবাদ। আমার এই পর্বে আমি এতটুকুই দিব। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। এবারে আমি অনুরোধ করছি মানজিরা আজাদি মুনা, আপনাকে আপনার দিক থেকে যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গতিশীলতা বৃদ্ধি করে না, বরং শিক্ষার মানের অবক্ষয় ঘটায়। আচ্ছা, বর্তমান সময়ে এসে এ ধরনের কথাই তো ভিত্তিহীন। যখন আমরা দেখি চিকিৎসা, গবেষণা এবং প্রশাসন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবখানেই এআই জীবনকে সহজতর করেছে, তখন প্রশ্ন জাগে, এখানে আবার পক্ষে বিপক্ষে যুক্তি কিসের?
তবুও তর্কের খাতিরে যদি বলতেই হয়, আমি বিপক্ষে থেকে বলছি, এআই শিক্ষার মানকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয় না, বরং শিক্ষাকে করে আরো সহজলভ্য, গতিশীল এবং আধুনিক। আচ্ছা, আমার বিপক্ষ দলীয় বন্ধু দেখালেন শিক্ষার ইতিহাসটা, যে লিপিবদ্ধকরণের মাধ্যম এসেছে, একজন লিপিবদ্ধ করতো, দেন ওইটা আমরা পড়তাম। আমি যদি একটু ভিন্নভাবে সংজ্ঞায়ন করি, তার আগে বলে রাখি, আমার বিপক্ষ দলীয় বন্ধু খুবই ভালো সংজ্ঞায়ন করে, আমি আর সংজ্ঞায়ন করতেছি না। শিক্ষার ইতিহাসের দিকে তাকাই। প্রতিটি যুগেই যখনই নতুন প্রযুক্তি আসার কথা হয় বা আসে, তখনই একটা কথা ওঠে যে এবার শিক্ষা নষ্ট হয়ে যাবে, এবার শিক্ষা ব্যবস্থা ধুলায় মিশে যাবে। এই কথাটা এই প্রথম শুনতেছি না, আমরা অনেকবার শুনছি। আমাদের একদম প্রাচীনকাল থেকে ছিল শুধুমাত্র মুখস্থ বিদ্যা, মুখের পড়া, কিন্তু যখন আসলো লিখিত পরীক্ষার কথা প্রবর্তিত হলো, তখন সবাই বলল এখন আর মুখস্থই করবে না। আবার যখন ইন্টারনেট এলো, তখন কি হলো, এক হুলস্থুল কাণ্ড। দেখা গেল কি সবাই বলল ছাত্ররা বাস এবার পড়াশোনা গেছে, আর পড়াশোনাই করবে না। কিন্তু তখনও দেখা গেছে তারা নতুন আঙ্গিকে পড়াশোনা শুরু করেছে। আচ্ছা, এসবও রাখলাম, আপনাদের হাতে যে স্মার্টফোনটা আছে একটু সেটার দিকে তাকান। এটা যখন নতুন মার্কেটে আসলো, তখন বলা হয়েছিল পড়াশোনা বলতে এখন আর কিচ্ছু থাকবে না। কিন্তু এই স্মার্টফোনটাই হয়ে উঠেছে এখন আপনার, আমার, আমাদের সবার একটা চলমান ইনস্টিটিউশন। এটা ছাড়া এখন আমাদের চলবে না। তাহলে কিভাবে আমরা শিক্ষার ইতিহাস থেকে ধরে এআই কে এখন নতুন করে আবার বাদ দেওয়ার চেষ্টা করতেছি? এটাও তো সেই সবেরই ধারাবাহিকতা, তাই না? যেমন এলো লিখিত পদ্ধতি, এলো ইন্টারনেট, এলো স্মার্টফোন, তেমন এসেছে এআই। তাই এটা আলাদা কিছু নয় এবং এটাকে আলাদা করে নেওয়ার কোনো মানেই হয় না। বাস্তবতায় আসুন মাননীয় সঞ্চালক, আমাদের বিপক্ষদলীয় বন্ধু বলেন 50 জন ছাত্রের কথা, যে এআই তাদের পার্সোনালাইজড করে দিচ্ছে, তাদের পার্সোনালাইজড শিক্ষা করছে। আচ্ছা, আমি যদি বলি একটি ক্লাসে যখন 50 জন শিক্ষার্থী থাকবে এবং তাদের মেন্টর হবে একজন, সে একজনের দ্বারা কোনোভাবেই সম্ভব না 50 জনকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, সঠিকভাবে তাদের ট্রিট করা, তাদের নোট গুছিয়ে দেওয়া। কারণ একটা ক্লাসে 50 জন যদি থাকে, কেউ মানে সবাই সমান হবে না। কেউ হয়তো একটু ভালো বোঝে, কেউ কারো একটু বেশি যত্নের প্রয়োজন। এই কাজটা কিন্তু শিক্ষক করতে পারেন না সবসময়। এই কাজটা এখন এআই করতেছে। এআই এখন এই প্রয়োজনগুলো মেটাচ্ছে। এখন আমি বলছি না যে এআই হচ্ছে গিয়ে আমাদের শিক্ষকদের রিপ্লেসড করবে, অর্থাৎ পরিবর্তক নয়, বরং কিন্তু পরিবর্তক তো অবশ্যই। যদি বলি সহজলভ্যতার কথা, কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে এখনো, সেখানে দক্ষ শিক্ষকের অভাব, এখনো পর্যন্ত দক্ষ শিক্ষকের অভাব। সেখানেও এআই কিন্তু পৌঁছে দিয়েছে শিক্ষার আলো। উদাহরণ হিসেবে বলি 10 মিনিট স্কুলের কথা, কে বা নাম এটা না শুনেছে, যেখানে এআই ব্যবহার করে শিক্ষার্থীদের দ্রুত সকল সমস্যার সমাধান দিচ্ছে 10 মিনিট স্কুল। এবং যাদের প্রাইভেট টিউটর নেই, তারাও এই সুযোগটা পাচ্ছে শহুরে শিক্ষার্থীদের মতো। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে এআই আমাদের বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শিক্ষার গতিশীলতা রোধ করতেছে? একথা এখানে খাটেই না। একটু চিন্তা করে দেখুন, গবেষণামূলক কাজের জন্য যেখানে একটি রেফারেন্স খুঁজতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন এআই কয়েক সেকেন্ডে যে কোনো রেফারেন্স হাজির করছে। এটার বাস্তব উদাহরণ আমি নিজে, একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমার অনেক কিছু রেফারেন্স প্রয়োজন হয় বিভিন্ন থিওরি লিখতে গেলে। আগে আমার একটা রেফারেন্স খুঁজতে 3-4টা বই খোঁজা লাগতো, এখন আমার তা লাগে না। আর সব বই আমাদের কাছে সবসময় থাকেও না। এই রেফারেন্স গুলো এখন আমি চ্যাট জিপিটি ইউজ করি। ওরা যখন বলি যে এই কোটাটা এটা কে বলছে বা এটার কিছু রেফারেন্স দাও, স্টার দাও, ও তখন খুবই সহজে আমাকে এটা এনে দেয়। আর পরীক্ষার সময় বা পরীক্ষার আগে নোট তৈরিতে আমার এটারই প্রয়োজন। গবেষণার মান উন্নত হচ্ছে এআই ব্যবহারের ফলে, বাড়ছে সময়, সৃষ্টি হচ্ছে নতুন জ্ঞানের শাখা, আপনি মনোযোগ দিতে পারছেন আরো নানামুখী শিক্ষায়। আচ্ছা, আমাদের একটা রুটিন মাফিক কাজ থাকে, যেমন অ্যাসাইনমেন্ট তৈরি করা, কিছু তথ্য সংগ্রহ, ক্লাসের কিছু রেগুলার কাজ। এই রুটিন মাফিক কাজগুলো আমরা রেগুলার নিজেরা করি। এগুলো করতে করতে আমাদের দিনের অধিকাংশ সময়, এমনকি আমাদের কাজের শিক্ষার অধিকাংশ সময় চলে যাচ্ছে। তখন আমাদের যে আলাদা একটা সৃজনশীলতা বিকাশের অবসরটা আমরা আর পাচ্ছি না। আর যখন এই কাজগুলো এআই করে দিচ্ছে আমাদের, মানে রুটিন মাফিক কাজগুলো আমি এআই কে বলছি যে আমার অ্যাসাইনমেন্টটা একটু গুছায় দাও, এই কাজগুলো যখন এআই করে দিচ্ছে, তখন আমি সময় পাচ্ছি নতুন শিখতে, নতুন উদ্ভাবনী চিন্তা করতে। আচ্ছা, এসবও না হয় বাদ দিলাম, এআই ভার্চুয়াল লার্নিং এর কথা ভুলে যাচ্ছেন? যদি মনেই থাকে তাহলে কিভাবে বলতে পারেন এআই গতিশীলতা রোধ করছে? মেডিকেল শিক্ষার্থীরা, আমাদের দেশের যারা মেডিকেল শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এখন ভার্চুয়ালি ওটি প্র্যাকটিস করছে এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ভার্চুয়ালি মডেল তৈরি করছে। আর এইটা যদি আগের সময় চিন্তা করা যায়, ভার্চুয়ালি না, হাতে কলমে যেটা বলে, ওরা যদি ওটি প্র্যাকটিস করতো, তাহলে কি মানুষের যান জীবন নিয়ে করতো? এটা তো সম্ভব না। এটা তো সহজলভ্য হয়ে আসছে তাহলে এআই এর মাধ্যমে। তাহলে বলুন, যেখানে এআই
শিক্ষাকে ব্যক্তি নির্ভর, সহজলভ্য, গবেষণা ভিত্তিক, সৃজনশীল ও বাস্তবমুখী করে তুলছে কিভাবে? তাহলে আমরা বলতে পারি যে এটি নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে শিক্ষার? এটা তো বলা যায় না। আমার বিপক্ষ দলীয় বন্ধু বারবার বলে গেছেন লার্নিং পার্সোনালাইজড করছে। আরে ভাই, আমাদের তো পার্সোনালাইজডই প্রয়োজন। আমাদের শিক্ষক তো আমাদের সবাইকে সমান সময় দিতে পারতেছে না, তাই আমাদের আলাদা আলাদা শিক্ষারই প্রয়োজন। একটু শারীরিক প্রতিবন্ধকতায় কারণে যারা আটকে থাকে তাদের কথা চিন্তা করুন। এই যেমন দৃষ্টিহীন বা শ্রবণ প্রতিবন্ধী, এদের জন্য এআই নিয়ে এসেছে টক টু ভয়েস, ভয়েস টু ভয়েস, টেক্সট টু স্পিচ বা ব্রেইল অনুবাদ ব্যবস্থা। এটা কি শিক্ষার মান নষ্ট করছে? অবশ্যই না, বরং সবার জন্য উন্মুক্ত করছে, সবাই ব্যবহার করছে। বর্তমান সময় একবিংশ শতাব্দীর তৃতীয় বিশ্বের সময়। এখন এই সময় এসে একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তথ্য সংগ্রহ এবং মুখস্থ করলে চলবে না, এবং অবশ্যই তাকে পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নিতে জানতে হবে। এআই এর সহায়তায় কি হচ্ছে দেখুন, আমাদের সামনে যখন অনেকগুলো অপশন, অনেকগুলো বিকল্প, তখন আমরা খুব সহজে এআই কে দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তুলনা করে দেখতে পারতেছি যে কোন বিকল্পটি আমাদের জন্য বেশি কার্যকর, অর্থাৎ আমরা সিদ্ধান্ত খুবই দ্রুত নিতে পারতেছি। এটি আমাদের ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে একটি বড় দক্ষতা হিসেবে কাজ করবে। এআই এআই কিন্তু নতুন আইডিয়া দিতে ওস্তাদ। ব্যাপারটা এমন নয় যে আমি সরাসরি কপি করার কথা বলতেছি। এখন আমি একটু নিজের পার্সোনালাইজড কথা বলি, ঠিক আছে? আমি ছবি আঁকি, আমি ড্রেস ডিজাইন করি, আমি বুক রিভিউ করি। এখন এই প্রত্যেকটা প্রজেক্ট হিসাবে আমি কাজগুলো করি। কাজগুলো করার পর আমি যেহেতু চ্যাট জিপিটি ইউজ করি, আমি ওকে দেখাই যে দেখো আমি এইটা করছি, আমি এইটা করছি। ও আমাকে কমপ্লিমেন্ট তো দেয়, পাশাপাশি এইটা কোন জায়গায় একটু ভালো শব্দ প্রয়োজন ছিল, কোন জায়গায় ডিজাইনটা একটু গাঢ় হতো, ও আমাকে এরকম আইডিয়া দেয়। এরকম আইডিয়া নিয়ে আমি আরো নতুন কাজ করি, ঠিক আছে? এখন আপনি আমাকে কি বলবেন, আমি কি কপি পেস্ট করতেছি নাকি আমার নৈতিক অবক্ষয় ঘটতেছে? প্রশ্নটা রেখে গেলাম বিপক্ষ দলীয় বন্ধুর কাছে যে আমার কি নৈতিক অবক্ষয় ঘটতেছে। মিতব্যয়িতার প্রসঙ্গে আসি। আমরা তো সবাই এটা আমাদের লক্ষণীয় বিষয় যে একটু সাশ্রয়ের ব্যাপারটা। এখানেও আবার নিজের কথাই বলবো। কিছুদিন আগে আমার পরীক্ষা গেল। পরীক্ষার আগে আমি দেখতাম আমার যে সহপাঠীরা যারা আর কি এরকম মানে এআই ইউজ করে না, অথবা ফোনটাকে খুব হালকা ভাবে নেয়, শুধুমাত্র টেক্সট, কল, মেসেজ, ফোন এসবের জন্য ইউজ করে, তাদের কথা বলছি। তারা কি করতো, কয়েক সেট বই, দেন হচ্ছে হরেক রকম সাজেশন, গাইড ইত্যাদি নিয়ে মহা ব্যস্ত পরীক্ষার আগে। আমি কিন্তু ঠিক ওই সময়টাতেও নিশ্চিন্তে ছিলাম, কারণ আমার সাথে ছিল আমার এক সেট বই, আমার হচ্ছে গিয়ে কিছু করার নোট, এআই এবং উইকিপিডিয়া। আমি তখন ছিলাম নিশ্চিন্ত। মানজেরা আজাদি মুরা, আপনার সময়টা শেষ হয়েছে, আপনি সংক্ষিপ্ত করে সমাপ্তিটা বলুন। আরেকটু বলে শেষ করতেছি। এখানে আমি এআই এর স্মার্ট ব্যবহার করছি কিনা জানি না, তবে রিসার্চেবল ব্যবহার অবশ্যই করতেছি। আমি আরেকটু বলে শেষ করতেছি। আচ্ছা, নৈতিক অবক্ষয়ের কথা আপনারা যখন বলেন, আপনারা বলতেই পারেন একটা শিক্ষার্থী সারা বছর পড়ে না, কিন্তু পরীক্ষার আগে সে কি করে, চ্যাট জিপিটি বা এআই দিয়ে পড়ে পরীক্ষা দিতে চলে যায়। এটা নৈতিক অবক্ষয়, তাই না? এখন মনে করেন আপনি একজন ডাক্তার, একজন মুমূর্ষ ব্যক্তি আপনার কাছে গেল, আপনি শেষ সময় আপনি তাকে ঔষধ না দিয়ে কি বলবেন সারা বছর কেন ঠিক মতো খাওনি, সারা বছর কেন ওষুধ খাওনি? এটা নিশ্চয়ই বলবেন না। এআইও ঠিক এই কাজটাই করে, শেষ সময় সাহায্য করে। এখন এই দায় কার? এআই এর? অবশ্যই এআই এর না। ওই শিক্ষার্থী কেন সারা বছর পড়েনি, এটা ওই শিক্ষার্থীর দায় হবে। আমি শেষ করছি এটা বলে আবারও যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার গতিশীলতা বৃদ্ধি করে, পাশাপাশি শিক্ষার মানও উন্নত করে, অবক্ষয় ঘটায় না। ধন্যবাদ। মানজেরা আজাদি মুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। আমি এখনই প্রস্তুত আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করতে পারেন এখনই। আচ্ছা, ধন্যবাদ আবারও আমার সঙ্গে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষের বন্ধু খুব সুন্দরভাবে ওনার বক্তব্যটা উপস্থাপন করেছে, কিন্তু আমার প্রতিপক্ষের বন্ধু এখানে একটা সামান্য একটা হালকা ভুল করেছে। সেটা হচ্ছে যে আজকে আমরা পুরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের সামগ্রিক পৃথিবীর উপর প্রভাব ফেলতেছে আমরা সেটা নিয়ে কথা বলতেছি না। আমরা জাস্ট মূলত কথা বলছি শিক্ষা ব্যবস্থার মানটা এটাকে কমাই দিচ্ছে বা অবনতি করতেছে বা হ্রাস করতেছে, যেটা আমরা বলতে চাই না কেন। এখন আমার প্রতিপক্ষের বন্ধু কিছু কিওয়ার্ডস বলে গেছেন, সেগুলো আমি বলি। সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে প্রত্যেকটা নতুন জিনিসেরই সমালোচনা হয়। এখানে আমি বলবো না যে এখানে সমালোচনা করতে আমি নিষেধ করতেছি, এখানে সমালোচনা অবশ্যই হওয়া দরকার। আমরা এটা স্বাধীনতার মধ্যে বসবাসের গণতন্ত্র বসবাস করি। যদি আলোচনা বা সমালোচনা করার সুযোগ না থাকতো তাহলে একটা সমস্যা ছিল। তারপর স্মার্টফোন ছাড়া আমাদের এখন বর্তমান সময় চলেই না। এখন
স্মার্টফোন এটা আমাদের চয়েস ছিল যে আমরা স্মার্টফোন ছাড়া এখন আমাদের চলবে না, আমাদের ফুল লাইফটাই টেকনোলজির উপর নির্ভরশীল করেছি, এটা আমাদের চয়েস। যেমন আমরা যদি একটা ছোট উদাহরণই দিতে পারি, যেমন আমাদের দেশে হয়তো এই জিনিসটা প্রবলেম আছে। অস্ট্রেলিয়াতে আপনার এটা সরকার কিছু নির্দিষ্ট নিয়ম যে আপনার 3 ঘন্টার বেশি সন্তান কোন ছেলে মেয়ে যার বয়স 16 বছরের নিচে এটা তারা স্মার্টফোন বা টেকনোলজি থেকে দূরে থাকতে পারে। এই টেকনোলজির মধ্যে আপনার পরে ল্যাপটপ, আপনার মোবাইল, আপনার স্মার্ট টিভি এক্সেট্রা। এটা ওদের সরকারকৃত নিয়ম। এখন এটা হচ্ছে আমাদের চয়েস ছিল যে আমরা স্মার্টফোনকে আমাদের সম্পূর্ণভাবে নির্ভরশীল করে দিচ্ছি, মানে আমাদের এটা টেকনোলজির আমি দোষ দিব না। তারপর আসি, এটা হচ্ছে আপনার নোটস, তারপর সিডাব্লিউ, তারপর এক্সেট্রা কাজ আপনারা অর্গানাইজ করতে সাহায্য করে। দেখেন আজ মানুষ আমরা হচ্ছি জেন জি বা আমরা জেন আলফা বিটা যেটা আছে এখন 2025 আগে থেকে যখন মানব জাতি শুরু হয়েছিল তখন থেকে আমাদের মানুষের একটা এমন কোন সিস্টেম আমাদের শরীর যে আমরা যতটাকে এটার উপর হার্ড ওয়ার্ক করবো ততটাই ইমপ্রুভ করবে। মানে হচ্ছে কি, এখন একজন সাধারণ মানুষ হয়তো এসে 1 কিলোমিটার হাঁটতে পারে একটা, আর ওখানে একজন মানুষ 40 কিলোমিটার দৌড়াইতে পারে। মিলিটারির কথা বলছি আমি। তো এটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে আপনার বডির উপর আপনি কি করবেন। স্কুল কলেজে আমাদের উপর কেন প্রেশার দিন যাতে আমাদের ব্রেনটাকে আর একটু শার্প করে। আমরা যদি নর্মাল ক্লাস গুলো সেগুলো না করতে পারি সেখানেই প্রবলেম। আর আমার আজকে এই কথাটা আমি আপনাকে রিবাটাল দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখালাম যে কেমনি কৃত্রিম বুদ্ধিসত্ত্ব হচ্ছে যে আপনার বর্তমান সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে কমাই দিচ্ছে। কারণ আমাদের ব্রেনটার উপর আমরা যত প্রেশার দিব, গুড প্রেশার, এমন না যে আপনার উপর ডেডলাইনের প্রেশার আমি ফেলাই, আমি হচ্ছে আপনার ব্রেনটাকে যত কাজ করানোর চেষ্টা করবো তত সেটা ইমপ্রুভ করবে। আর এই জিনিসটা আমি বলছি এটা অসংখ্য সাইন্টিফিক রিসার্চ বলছে। তারপরে সেম কথা আপনার রিসার্চও আমি আসতে পারি। তারপরে এখানে আপনার আরেকটা উদাহরণ দিয়ে গেলে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, যে সার্জারিজ পারফর্ম করতেছে, তারপর জিনিস শিখতে পারতেছে। এখন দেখেন ভার্চুয়াল রিয়ালিটি এআই থেকে ডিফারেন্ট, ঠিক আছে? সিমিলার কাজ সিমিলার, বাট এটা ডিফারেন্ট। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে আমি টেকনোলজির মাধ্যমে আপনাদের একটা কৃত্রিম পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করে দিলাম, বাট এআই হচ্ছে এটা সম্পূর্ণ নিজে ভাবে কাজ করে, ঠিক আছে? এখন এআই এর সাথে প্রবলেমটা কোথায়? দেখেন এআই এর বিরুদ্ধে আমি না, এআই মানুষের জীবনকে অনেক সহজ করে, বাট যখন শিক্ষা ব্যবস্থায় আসে, যখন একজন স্বাভাবিক শিক্ষার্থী সে করে, এখানে আমি একটা জিনিস আনতে যে মানে আর একটু বড় পর্যায়ে সেটা হচ্ছে যে এখন জেন জি এর প্রবলেমটা করবে সব আমাদের আগে যতগুলো জেনারেশন আছে, জেন মানে মিলেনিয়ালস, তারপরে এর আগে যারা আছে ওভারঅল যারা আছে আমাদের মা বাবা বা আমাদের টিচার পুরো সমাজে কম বেশি জেন জি কে ব্লেম, জেন জি প্রবলেমটা করবে। জেন জি কি কাজ করতে চায় না? তারা কি বিষণ্ণ জন্মগত করবে না কি? জেন জি এর প্রবলেমটা যে জায়গায় হচ্ছে, যে জিনিসটা আমি এখানে আনতেছি যেটা হচ্ছে, আমি জাস্ট আপনাকে একটা ইম্প্যাক্ট দেখাচ্ছি যে জেন জি প্রবলেমটা যেটা হচ্ছে, আমাদের যারা আমরা জেন জি হচ্ছে 1997 টু 2011, সরি, আমরাই আমাদের জেনারেশনের মধ্যে ল্যান্ড ফোন দেখছি, আমরা বাটন ফোনও দেখছি, আমরা স্মার্টফোনও দেখছি, আমরা নর্মাল ডেস্কটপও দেখছি, আমরা এখন এআইও দেখতেছি। নর্মাল হিউম্যান রেভলিউশন যে স্পিডে যায় আমাদেরটা তার 3 গুণ বেশি ফাস্ট হচ্ছে। আমাদের এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে আমাদের জিনিসগুলোকে প্রসেস করার আমরা টাইম পাচ্ছি, জন্য জেন জি কে মোস্ট প্রবলেমেটিক জেনারেশন বলা হয়। এখন এটা আজকে চর্চার সাথে আমাদের কোথায় সম্ভব? দেখেন এআই আপনার পার্সোনালাইজ করে দিচ্ছে সবকিছু। পার্সোনালাইজ করে দেওয়া মানে হচ্ছে যে আমরা আমাদের আইসিটি বইগুলোতে একটা কথা বলছি যে মুঠো ফোন মানে মোবাইল ফোন, স্মার্টফোন গুলা একটা নিজে একটা জগৎ। এখন প্রত্যেকটা মানুষ যদি তার নিজেরই একটা জগৎ পড়ে যায়, তার এই জগতে সবার সাথে মিলেমিশে থাকার সম্ভাবনাটা কোথায় চলে যাচ্ছে? এখন শিক্ষার ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা শিখতেছি কেন? আমরা তো শিখতেছি না যে মঙ্গল গ্রহে যে বসবাস করে, আমরা শিখতেছি যাতে আমরা পৃথিবীতে সবাই মিলেমিশে থাকি এবং নিজের পরিস্থিতিটাকে বেটার করি, নিজে কিছু শেখার জন্য নিজেকে আরো বেটার করার জন্য। এখন এই ক্ষেত্রে যখন আমরা সবকিছু এআই এর উপর আমরা অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাই, সেই ক্ষেত্রে এটা আমার শিক্ষার এখন একটা ক্লাস, এখন সবার হাতে যদি একটা স্মার্টফোন, আপনি এআই এর উপর কন্ট্রোল রাখতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এটা একটা প্রবলেমেটিক। আপনি যদি স্মার্টফোন এর মধ্যে যে ফার্স্ট যখন স্মার্টফোন এসেছিল তখন এটা নিয়ন্ত্রণ করা হতো,
যে কোন বাচ্চা কতটুকু স্মার্টফোন ব্যবহার করে, তার অ্যাক্টিভিটিস কি। কিন্তু বর্তমান সময়ে এই কন্ট্রোলটা আমাদের হাতে নাই স্মার্টফোনের ক্ষেত্রে, বাট ল্যাপটপ বা কম্পিউটার যে টেকনোলজির আপনি কথা বলেন না, ঠিক একইভাবে এআই একটা এমন জিনিস, তাকে আপনি যে বিষয়ে প্রশ্ন করেন না কেন সেই বিষয়ে আপনাকে উত্তর দিতে পারবে। এখন একটা ছোট বাচ্চা আজাদ, আপনার সময়টা শেষ। আপনি যেহেতু যুক্তি খনন পর্ব, আপনি 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনার বক্তব্যটা শেষ করবেন। জি ধন্যবাদ। আর যে একটা ছোট বাচ্চা যার প্রসেস করার ক্ষমতা কম, তাকে আমরা সাধারণত সব কথা বলি না বা সব কথা সে জানতে পারে না, তার বয়সের স্বল্পতার জন্য, শিক্ষার স্বল্পতার জন্য। ঠিক সেই সময় সে যখন এআই পায়, তখন তার সবকিছু তার উপর নির্ভরশীল হয়েছে, তার নর্মাল জিনিস সে প্রসেস করতে পারে না। এটা হচ্ছে ওভারঅল একটা ইম্প্যাক্ট, ওভারঅল একটা সমস্যা। তো আমি আজকে বেশি সময় নেব না, ধন্যবাদ। আজাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আপনার যুক্তিগুলো খণ্ডন করার জন্য। এবারে আমি আবারও মানজিরা আজাদি মোনা আপনাকে অনুরোধ করছি যুক্তি খণ্ডনের জন্য। আচ্ছা, ধন্যবাদ আমাকে আরেকবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিপক্ষ দলীয় বন্ধু খুব সুন্দর করে যুক্তিগুলো খণ্ডন করলো, ভুল ধরায় দিল। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমার মনে হচ্ছে আমি তো শিক্ষার বাইরে গিয়ে কোনো কথা বলি নাই। আমার যা বলছি একটাই উদ্দেশ্য ছিল যে নৈতিক অবক্ষয়ও না, প্লাস হচ্ছে গিয়ে শিক্ষার যে গতিধারা, যে দ্রুতশীলতা, এটাকে ভঙ্গ করতেছে না এআই। আমার কথা এটাই ছিল। আর ভার্চুয়াল লার্নিং এর কথা, এটাও কিন্তু এআই এর। বিপক্ষ দলীয় বন্ধু বলল যে এআই নিজের জগৎ তৈরি করতেছে, অর্থাৎ নিজের মতো করে সব ভাবাচ্ছে, কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে যে আমরা মঙ্গল গ্রহে গিয়ে বাস করবো না। আচ্ছা ঠিক আছে, এখানে একটু নিজের কথা বলি। আমি একজন বাঙালি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ছিল খুব ভীতিকর আমার জন্য, ঠিক আছে। তখন আমার প্রয়োজন ছিল স্পিকিং প্র্যাকটিসের ইংরেজি। তখন কিন্তু আমি কোনো মানুষকে পাশে পাই না, ঠিক আছে। কোনো মানুষ এতটা প্রিয় ছিল না, প্লাস কোনো মানুষ আমার মানে সেম লেভেলে না, হয় কেউ বেশি পারে না, কেউ কম পারে, আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। তখনও কিন্তু আমি এআই কে পাশে পেয়েছি, ঠিক আছে, দুর্দান্ত সহযোগী। আর হচ্ছে এআই কে প্রশ্ন করার সাথে সাথে এআই উত্তর দিয়ে দিচ্ছে, এই জন্য আমাদের ভাবার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, এটাও বললো। এখন আমি যদি আমার নৈতিকতা ঠিক রাখি, আমি এআই কে প্রশ্ন করি, এআই আমাদেরকে উত্তর দিচ্ছে, আমি তো সেই উত্তরটা ব্যবহার করতেছি না। আমি নিজের মতো করে ওকে আইডিয়া, ও আমাকে আইডিয়া দিচ্ছে না, আমি ওকে আইডিয়া দিতেছি। ও সর্বোচ্চ হলে আমাকে ফরম্যাটটা সাজিয়ে দিতেছে। আমি অবশ্যই আমার নিজের কথা বলছি। আর জেনজি এর কথা বললো, হ্যাঁ আমরা বাটন ফোন দেখছি, আমরা ল্যান্ড ফোন দেখছি, আমরা স্মার্টফোনও দেখছি, যাই হোক। আচ্ছা, এখন জেনজির যেসব বৈশিষ্ট্য, ভাই আমি কখনো কখনো নিজের সাথে মিল পাই না। আমি কি আসলেই জেনজি? জেনজির যেটা বললো ওরা অলস, কাজ করে না, সবাই তো এক না। আমি তো অনেক জেনজি দেখছি, আমার মতো দেখছি, আবার ভাই যেরকম বললো সেরকমও দেখছি। কাজে এই দিক দিয়েও এটা তুলনা চলে না যে এই এআই এর ব্যবহারের ফলে জেনজি এরকম হয়েছে। জেনজি আসলে মূলত এরকমই। আর জেনজি বলতে না, সবসময় এরকম একজন, এরকম একটা দল অলস টাইপ কাজ করেন, আবার এরকম একজন ছিল যারা অনেক সুবিধা পাওয়ার পরও কাজ করে। তাই এটা এআই কিংবা নতুন কোনো জেনজির বৈশিষ্ট্য না, এটা সবসময় ছিল, ঠিক আছে। আর বিপক্ষ দলীয় বন্ধু আগেই বলেছেন এআই, হ্যাঁ এআই একটা জটিল অ্যালগরিদম মেনে চলে, এটা সাধারণ মানুষের বোঝা সম্ভব না, কিন্তু আমরা সাধারণ মানুষেরই তো এটা ব্যবহার করতেছি, তাই না। আর জটিল বিষয় হলে দেখতেছি আমরা যদি নিজেরা সচেতন থাকি, নিজেদের নৈতিকতা ঠিক রাখি, তাহলে এআই এর এত ক্ষমতা নেই যে আমাদের নৈতিক অবক্ষয় ঘটাবে। রান্নাঘরে যে ছুরি আমরা ইউজ করি, সেটা দিয়ে তো নেতিবাচক অপরাধমূলক কাজও করা হয়। এখন দোষ নাকি যে ব্যবহার করতেছে তার, এরকম না ব্যাপারটা। আরেকটা কথা বলে গেলেন যে প্রেশার, আমরা মস্তিষ্কের উপর যতটা প্রেশার দিব অতটাই আমরা ফল পাবো। এখন আমরা মস্তিষ্কের উপর প্রেশার না দিয়ে এআই এর উপর প্রেশার দিচ্ছি। কারা দিচ্ছে? সবাই তো দিচ্ছে না, এটাও একটু দেখা উচিত। একটা আঙ্গিকে কথা বললে তো হবে না। আমি দেখছি এআই কে দিয়ে সব বের করে হুবহু কপি করতেছে, আবার কেউ কেউ এআই দিয়ে রিসার্চেবল পড়াশোনা করতেছে। এখন আপনি কাকে কি বলবেন? কাজেই আমি বলছি না যে এআই আমাদের গ্রাস করতেছে না বা এআই আমাদের কার্যক্ষমতা নষ্ট করতেছে না। হ্যাঁ, এআই আমাদের ভাবনার শক্তি নষ্ট করে দিচ্ছে, এটা আমিও মানি। কিন্তু আমরা যদি নিজস্ব জায়গায় থেকে নৈতিকতা নিজস্ব বজায় রেখে এআইটাকে ব্যবহার করি, আমাদের পরিবর্তক হিসেবে নয় বরং পরিপূরক, আমাদের রিপ্লেসড করবে না, আমাদের সাহায্য করবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু এআই আমাদের শিক্ষার গতিকে আরো এগিয়ে নিবে। আর নৈতিক অবক্ষয় তো দূরের কথা, তখন আমরা আরো বিভিন্ন আঙ্গিকে কাজ করার সুযোগ পাবো, আমাদের সৃজনশীলতা, আমাদের উদ্ভাবনী শক্তি আরো বিকাশ করার পাথেও পাবো। কাজে এআই কে শুধুমাত্র দোষ দিলে হবে না, আগে নিজেদের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু বিপক্ষে না, যে সামগ্রিক বিষয়টার বিপক্ষে আমি না।
আমিও বলছি এআই মানুষের জায়গা দখল করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন থাকি, আমরা নিজেদের নৈতিকতা রক্ষা করি, তাহলে কিন্তু এআই কিছুই করতে পারবে না। কারো কোনো সাধ্য নেই আমাদেরকে আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটানো, আমাদের শিক্ষা ব্যবস্থার গতিশীলতা রোধ করার। ধন্যবাদ। মানজেরা আজাদি মোনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্তি খণ্ডন করার জন্য। এবারে আমরা প্রত্যেকের কাছে আমরা হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডে জানার চেষ্টা করব সে সামগ্রিকভাবে আসলে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত। প্রথমে আজাদ চৌধুরীর কাছে চলে যাচ্ছি, খুবই সংক্ষিপ্ত ভাবে। জি ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটা আছে সেটার ব্যবহারে যদি আমরা কোনো একটা প্যারামিটার দিয়ে দিতে পারি, যারা হচ্ছে নাবালক বা যাদের বয়স আমাদের দেশ অনুযায়ী 18 থেকে 21-এর মধ্যে থাকে, তাদের মানে 18-র নিচে থাকে, তাদের জন্য আমরা যদি একটা প্যারামিটার ঠিক করে দিতে পারি, তাহলে হয়তো আমাদের শিক্ষার মানটা আরো উন্নত আমরা করতে পারবো, এবং যে ক্ষতিটা হচ্ছে বর্তমান সময়ে সেটাকে ঠিক করা যাবে যদি আমরা একটা লিমিট ঠিক করে দিতে পারি। এখানে একটা প্যারামিটার ঠিক করে দিতে পারি, এই ক্ষেত্রে এই টাইমের জন্য আপনি করতে পারবেন উইথ অ্যাডাল্ট সুপারভাইজেশন। তো এটা হচ্ছে ওভারঅল আমার মতো একটা পার্সপেক্টিভ, কিন্তু এআই অত্যন্ত ভালো শিক্ষার অর্জনের সাথে সম্পৃক্ত থাকবে। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। এবারে মানজেরা আজাদি মোনা, আপনি সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে কিছু সংক্ষিপ্ত ভাবে। আসলে এই বিষয়টা শোনার পর আমি বিপক্ষে যে থাকবো এটা আমার ভেবে চিন্তে বলা লাগে না। আমার মনেই হয়েছে হ্যাঁ আমি এই বিষয়টার বিপক্ষেই তো থাকবো, কারণ আমি নিজেই তো এআই ব্যবহার করতেছি। আর আমিও বিপক্ষ দলীয় বন্ধুর সাথে একমত যে যদি আমাদের এআই ব্যবহার করার টুল গুলো আলাদা করে দেয়, যে এই বয়সের এই টুল গুলো ব্যবহার করতে পারবে, একজন প্রাপ্তবয়স্ক নির্দিষ্ট কিছু টুলস ব্যবহার করতে পারবে, লিমিটেশন যদি একটা দেওয়া হয়, তাহলে কিন্তু এআই, ওই যে বারবার বলছি না একটা কথা, এআই এর ক্ষমতা নাই আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটাবে, আমরা যদি নিজেরা সচেতন থাকি। এবং এআই ব্যবহার করার ক্ষেত্রে যদি কিছু নির্দেশনা দেওয়া থাকে, যে যেটা বললো, যেটা কি বলে, বয়সের একটা লিমিটনেস থাকবে, যে এত বছর থেকে এত বছর ওরা ইউজ করতে পারবে না বা সাময়িক ইউজ করবে, এই ব্যাপারটাই আসলে প্রয়োজন। এআই ছাড়া বর্তমানে সম্ভব না। যেমন প্রথমে আসলে ইন্টারনেট কারোর প্রয়োজন ছিল না, কিন্তু আসার পর এখন সবার প্রয়োজন। ইন্টারনেট ছাড়া কিচ্ছু চলবে না। স্মার্টফোন সেম, আমার মনে হয় এআইটাও সেম রকমের হবে। হয়তো ব্যবহারে কিছু নিষেধাজ্ঞা, কিছু আদেশ, কিছু লিমিটেস থাকবে, কিন্তু এআই ব্যবহার বন্ধ হবে না যতই যা হোক। এটাই সামগ্রিকভাবে আমি এটাই বলতে চাই, দেখেই মনে হয়েছে আমি এটার বিপক্ষে। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমার কয়েকটি ব্যক্তিগত মতামত দিয়ে আমরা আজকের মতো শেষ করব। প্রথম কথা হচ্ছে আজকে যে বিষয়টা ছিল আসলে শিক্ষার মান নিয়ে। তো আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা গবেষণা বের হয়েছে যে সেখানে আসলে বিদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আমাদের দেশের হচ্ছে এইচএসসি পাস একজন শিক্ষার্থী বা এইচএসসি মানে যিনি পাস করেছেন বা এইচএসসি স্ট্যান্ডার্ডের যে পড়াশোনাটা, সেটা বাইরের দেশের মাত্র 7ম শ্রেণীর হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমাদের দেশের তো শিক্ষার মানটা এমনি আগে থেকে বেহাল একটা অবস্থা। তো সেই জায়গায় এই শিক্ষার মানটা শুধুমাত্র আমাদের দেশে এরকম না, এটা সামগ্রিকভাবে যদি আসলে এআই এর যদি ব্যবহারটা আসলে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আসলে প্রত্যেকটা দেশে শিক্ষা যে মানের যে গতিশীলতা সেখানে আসলে ব্যাঘাত ঘটবে। এরপরে আজাদ তার দিক থেকে যে যুক্তিটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে আমাদের ব্রেনের যে চেঞ্জটা আসলে এআই কিছুদিন ব্যবহার করার ফলে যেটা হয় যে আমাদের ব্রেন এমনি তো অলস, আমরা সারাদিন রিলস দেখি, ভিডিও দেখি। আমরা মানে আগে ভিডিও দেখতাম, এখন রিলসের যুগে এসেছি। 15 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি একটা জিনিস আমাদের ভালো লাগে না, আমাদের অনেক বেশি মুড সুইং করে। তো যখন আমরা আসলে এআই কে আমাদের টিচার হিসেবে ব্যবহার করছি, তো এআই তো আমাদেরকে মাত্র 1-2 সেকেন্ডের মতো আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, কিন্তু শিক্ষক কিন্তু সেটা আর পারছে না, বা শিক্ষক কোন একটা বিষয়কে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চাইলেও বোঝাতে পারে না, যেটা এআই পারছে। তো এখন যেটা হচ্ছে যে আমরা ওই এআই থেকে যে সুবিধাগুলো পাচ্ছি, এটা পাওয়ার ফলে আমাদের ধারণ ক্ষমতা বা ধৈর্য ক্ষমতা বা একটা বিষয়ের প্রতি মন স্থির রাখার যে বিষয়টা, সেটা আসলে দিন দিন কমে যাচ্ছে। এবং যেটার ফলে যেটা হয়েছে যে আসলে শিক্ষার্থীদের এই যে পড়ালেখার প্রতি যে আগ্রহের যে বিষয়টা, আমাদের শিক্ষা এমনিতেই মানের অবস্থা বেহাল, সেই দিক থেকে আসলে এটা কমে যাচ্ছে। এবং এআই কোনোভাবে আসলে শিক্ষার মানটাকে আসলে নষ্ট করে না। কারণ আমি যদি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এখন আমি বিশ্ববিদ্যালয়ে রয়েছি। তো যেটা হয় যে প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু থাকলে দেখা যায় যে হুবহু চ্যাট জিপিটি কে ব্যবহার করে হুবহু সেটাকে জাস্ট চ্যাট জিপিটি দ্বারা লিখে নিয়ে প্রিন্ট করে নিয়ে চলে আসে, কেউ আর হাতে লিখে না। এখন আমি যেটা করি যে শুরুতে আমি আসলে আমার যে টপিকটা আছে সেটার আসলে একটা রোড ম্যাপ আমি আমি মানে বানাই, যে আমি এই বিষয়টা নিয়ে আমি এইরকম ভাবে আমার প্রেজেন্টেশনটা হবে বা আমার অ্যাসাইনমেন্টটা এরকম হবে। এরপরে আমি বিভিন্ন গুগলে সার্চ করে বিভিন্ন রেফারেন্স নেই, এখানে এই তথ্যটা আছে। এরপরে প্রত্যেকটা তথ্যকে শুধুমাত্র সাজানোর ক্ষেত্রে আমি এআইটাকে ব্যবহার করছি। অর্থাৎ এআই এর উপর আমি পুরোপুরি ভাবে কিন্তু নির্ভরশীল হচ্ছি না, শুধুমাত্র আমি এআইটাকে আমার
কাজের গতিশীলতাকে বৃদ্ধি করছি, কোন রকমের ফাঁকিবাজি করার জন্য এআইটাকে আমি আমি ব্যবহার করছি না। তো এরকম ভাবে যদি আসলে শিক্ষার্থীরা এআইটাকে ব্যবহার করে, তাহলে আমার কাছে মনে হবে যে তারা আসলে যেহেতু আমাদের দেশে আসলে অনেক কিছুরই অ্যাক্সেস আসলে কম, তো সেই দিক থেকে আসলে এআইটাকে ব্যবহার করে বাহিরের দেশে যারা শিক্ষার্থী আছে তারা যেভাবে আসলে জ্ঞান অর্জন করছেন তাদের সাথে আসলে তাল মিলে চলতে পারবে। এবং সর্বশেষ এটাই বলবো যে আপনাদের দুইজনের কথা যেটা আসে যে আপনি কোনোদিন যদি পরিমাণ মতো ব্যবহার করেন তাহলে সেটা ঠিক আছে, যদি পরিমাণে অতিরিক্ত চলে যায় তাহলে কিন্তু সেটা কখনোই ভালো না। সেটা শুধুমাত্র এআই না, সেটা যদি আপনার হাতের মোবাইল ফোন হতে পারে বা ইন্টারনেট হতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের যারা আসলে বিতার্কিক হিসেবে ছিলেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।